আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে জাতীয় সংসদের সদস্যরা সরাসরি ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে অসুস্থ থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন না। এই নির্বাচনে জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলটিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে আজই প্রকাশিত হবে ফলাফলের গেজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। কাল বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি কথা বলছি তার সাথে। রানা, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর কথা। এই রাষ্ট্রপতি নির্বাচনটি মূলত ১৯৯১ সালের পর এই প্রথম এই দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখছি, এখানে প্রার্থী মূলত বিএনপির রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রয়েছেন কর্নেল অলি আহমদ। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটি ৭০ অনুচ্ছেদের কথা আসে যে আসলে সংসদ সদস্যরা তাদের দলের সিদ্ধান্তের বাইরে যে আসলে ভোট দিতে পারবেন না, যার কারণে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, এটি সম্ভাব্য মোটামুটি বলা চলে। এর আগে কয়েকটি বিষয় জানিয়ে রাখছি। ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। তিনি বিএনপি রাষ্ট্রপতি ১৭২ ভোট পেয়েছিলেন এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী যিনি ছিলেন ৯২ ভোট পেয়েছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সংসদীয় ব্যবস্থা পুনর্বহালের আগে বাংলাদেশে মোট ৩টি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, যা ছিল সরাসরি জনগণের ভোটের মাধ্যমে। সেটি ছিল ১৯৭৮, ৮১ এবং ৮৬ সালে। সেখানে রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়াউর রহমান, বিচারপতি আব্দুস সাত্তার এবং হোসেন মোহাম্মদ এরশাদ। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটি মুক্তিযুদ্ধের সময়, এবং ১৯৭৫ সালে দ্বিতীয়বারের মতো তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি আসলে সরাসরি জনগণের ভোট আসলে কিংবা সংসদ সদস্যদের ভোটে কোনোভাবে ছিলেন, সেটি সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন। সেজন্য বলা ছিল বাংলাদেশে জনগণের ভোটে ৩বার মোট রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং এটি নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। আমি জানিয়ে রাখছি শারমিন, দুপুর ২টা থেকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনটি হবে। ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তবে জামাতের নেতৃত্বাধীন যে কর্নেল অলি আহমদ রয়েছেন, তিনি যেহেতু সংসদ সদস্য না, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না। এই রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটার রয়েছেন। ৩৪৯ জনের মধ্যে ৩৪৮ জন সম্ভবত ভোট দিতে পারবেন, কারণ ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি মালয়েশিয়াতে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এই ভোটের মধ্যে যদি কোনোভাবে ৫টার আগে ভোট গ্রহণ শেষ হয়, তাহলে ৫টার আগে ভোট গণনা শুরু হবে এবং এটি দু একদিনের মধ্যেই সম্ভবত আগামীকালকের মধ্যেই গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আমরা রাষ্ট্রপতি একটু আগে বিরোধী দলীয় যে চিফ হুইপ রয়েছেন নাহিদ ইসলাম, উনি ব্রিফিং করেছেন এবং উনি যেই কথাটি বলেছেন যে যদিও এই বিষয়টি রাষ্ট্রপতি নির্বাচনে তাদের জোটের প্রার্থী হারার সম্ভাবনাটাই প্রায় নিশ্চিত, তবে গণতন্ত্রের স্বার্থে কোনোভাবে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো রাষ্ট্রপতি নির্বাচিত না হতে পারে, সেজন্য গণতন্ত্রের স্বার্থে মূলত রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছেন তারা। এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেন এবং তারা তাদের মতো করে ভোট চাবেন এবং জুলাই সনদের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। শারমিন, এই ছিল রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিন রানা।
সাবেক তৌফিক নিয়াজের শেষ বিদায়ে অংশ নিতে 12 ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি। সেখানে তিনি শেষবারের মতো তার প্রয়াত স্বামীকে দেখেন। এর আগে সকাল 6:15 তাকে মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ ভ্যানে করে পুলিশি পাহারায় ঢাকায় আনা হয়। সেখানে প্রয়াত স্বামীকে শেষবারের মতো দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন সাবেক এই মন্ত্রী। এর আগে জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফি ডক্টর দীপু মনির 12 ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার প্যারোল কার্যকর থাকবে। প্যারোলের সময় ডাক্তার দীপু মনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নিয়াজের মরদেহ দেখার পাশাপাশি দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার তৌফিক নিয়াজের মরদেহ সকালে ঢাকার কলাবাগানের বাসভবনে রাখার পর নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নিয়াজের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।